আরব্য রজনী সিন্দাবাদ সাহেব ঘাড়ে ভূত নিয়ে কতদিন হাঁটাহাঁটি করেছেন তার উল্লেখ মূল বইয়ে নেই। তবে হিমু গত 6 দিন সুটকেস নামক ভূত নিয়ে হাঁটাহাঁটি করছে। যেখানে যায় হাতে সুটকেস। জগুল ভাইয়ের কোনো খোঁজ নেই, তিনি মোবাইল ধরছেন না। টেলিফোন করলেই প্রাণহীন নারী কণ্ঠ বলছে, এই মুহূর্তে সংযোগ দেওয়া যাচ্ছে না, একটু পর আবার চেষ্টা করুন। হিমু চেষ্টা চালিয়ে যাচ্ছে। খবরের কাগজ পড়া হিমুর স্বভাবের মধ্যে নেই। তারপরও গত 6 দিন খবরের কাগজ পড়ল জগলু ভাইয়ের কোনো খবর পত্রিকায় এসেছে কিনা জানার জন্য। তিনি কি র্যাবের হাতে ধরা পড়েছেন এবং পরবর্তীতে ক্রসফায়ারে নিহত? চিতা নামের আরেক গ্রুপের খবর পাওয়া যাচ্ছে। এদের ভাবভঙ্গিতে মনে হচ্ছে এরাও র্যাবের দূর সম্পর্কের কাজিন। তাদের হাতে ধরা পড়লেও খবর আছে, এরাও ক্রসফায়ার বিষয়টা জানে। পত্রিকায় গত সপ্তাহে এ ধরনের কোনো খবর আসেনি। তাহলে জুগলু ভাইয়ের ব্যাপারটা কি? এই টাইপের মানুষ সবসময় রিলে রেস থাকে। এদের হাত থেকে যে কোনো সময় ব্যাটন পড়ে যেতে পারে। জগলু ভাইয়ের হাতের ব্যাটন কি পড়ে গেছে? অন্য একজন সেটা কুড়িয়ে নিয়ে ছুটতে শুরু করেছে? রিলে রেসে দৌড়বিদরা হারিয়ে যান, ব্যাটন হারায় না। জগলু ভাইয়ের মোবাইলে বাবু নাম এন্ট্রি করা আছে, বাদল বের করে দিয়েছে। হিমুর ধারণা বাবু জগলু ভাইয়ের ছেলে। সেই নাম্বারে বাবুর সঙ্গে যোগাযোগ করা যায়। ছেলে কি পারবে বাবার কোনো খবর দিতে? বুধবার দুপুরে জগলু ভাইয়ের ছেলেকে টেলিফোন করলো হিমু। গভীর এবং ভারী গলায় একটা বাচ্চা ছেলে বলল, তুমি কে? হিমু বলল, আমি সম্পর্কে তোমার চাচা হই। তুমি জগলু ভাইয়ের ছেলে না? তোমার নাম কি? আমার নাম হিমু। আমার বাবা কোথায়? জানি না তো কোথায়। জানো না কেন? তোমার কি বাবাকে খুব দরকার? হুম কি জন্য দরকার বলো তো? তোমাকে বলবো না। তোমার বাবার সঙ্গে দেখা হবার সম্ভাবনা আমার আছে, কাজেই আমাকে বলতে পারো, আমি ওনাকে বলে দেব। তুমি আর কাউকে বলবে না তো? না। প্রমিস? হ্যাঁ, প্রমিস। বাবা বলেছিল আমি জন্মদিনে যা চাই তাই আমাকে দেবে। তাকে বলার জন্য আমি কি চাই? তুমি কি চাও? একটা ভূতের বাচ্চা চাই। ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? ছেলে বাচ্চা, আমি মেয়েদের পছন্দ করি না। ভূতের ছেলে বাচ্চা জোগাড় করা খুবই কঠিন। একেবারেই যদি জোগাড় করা না যায়, তাহলে কি মেয়ে বাচ্চায় চলবে? না, চলবে না। ভালো বিপদ হয়েছে তো। এই জন্যই আগে আগে বললাম, জন্মদিনে তো দেরি আছে। কত দেরি? সেপ্টেম্বরের 11 তারিখ। ভালো বিপদে পড়া গেল। এত অল্প সময়ে ছেলে ভূতের বাচ্চা বের করা অতি জটিল ব্যাপার। আমার কলিজা পানি হয়ে যাবে। তোমাকে কিছু করতে হবে না, বাবা করবে। তোমার বাবা পারবে না। এইসব জটিল কাজের দায়িত্ব শেষটায় আমার ঘাড়েই এসে পড়বে। এখনো চিন্তা করে বলো, মেয়ে ভূত হলে চলবে কি না? তোমাকে তো একবার বলেছি চলবে না। আমি আর তোমার সঙ্গে কথা বলবো না। বেশি কথা বলে আমার নিষেধ। ডাক্তার সাহেব নিষেধ করেছেন। আমার অসুখ তো এই জন্য। তাহলে বিদায়। বিদায়। হ্যালো, শোনো, ভূতের বাচ্চা দিয়ে কি করবে? খেলবো। সে ঘুমাবে কোথায়? আমার সঙ্গে ঘুমাবে। ভয় পাবে তো। ভয় পাবে না, ভূতের বাচ্চারা ভালো হয়, তারা ভয় দেখায় না। আমি এখন আর তোমার সঙ্গে কথা বলবো না। বাবুর সঙ্গে কথা বলার পরপরই মৃত্যুর সঙ্গে কথা বলতে ইচ্ছে করলো হিমুর। তাকে কিছুক্ষণ বিরক্ত করা, একটু রাগিয়ে দেওয়া। এই মেয়েটা এখন হিমুর টেলিফোন পেলেই রেগে যাচ্ছে। সাধারণ রাগ না, ভয়াবহ টাইপ রাগ। মানুষের স্বভাব হলো কেউ যখন ভালোবাসে তখন নানান কর্মকাণ্ড করে সেই ভালোবাসা বাড়ি দিতে ইচ্ছে করে। আবার কেউ যখন রেগে যায় তখন তার রাগটাও বাড়ি দিতে ইচ্ছে করে। হ্যালো মিতু। আপনি আবার টেলিফোন করেছেন? আবার? আপনাকে আমি কি বলেছি? হ্যাঁ, কখনো টেলিফোন করবেন না, নেভার এভার। খুব জরুরি কাজে টেলিফোন করেছি। খুব জরুরি বললেও কম বলা হবে। জরুরির ওপর জরুরি, মহা জরুরি। আমার সঙ্গে আপনার কি জরুরি কাজ? একটা তথ্য যদি দিতে পারো। কি তথ্য?
ভূতের বাচ্চা কোথায় পাওয়া যায় বলতে পারবে? কিসের বাচ্চা? ভূতের ছেলে বাচ্চা। একান্তই যদি না পাওয়া যায় মেয়ে বাচ্চা হলেও চলবে, তবে আমার দরকার ছেলে বাচ্চা। আপনি কি আমার সঙ্গে রসিকতা করার জন্য টেলিফোনটা করলেন? রসিকতা না, আসলেই আমার একটা ভূতের ছেলে বাচ্চা দরকার। একজনকে কথা দিয়েছি, সে পালবে। হিমু সাহেব শুনুন, আপনার হাত থেকে উদ্ধারের জন্য আমি একটা ব্যবস্থা নিচ্ছি। আমি আমার টেলিফোন সেট আর ব্যবহার করব না। আপনি চেষ্টা করেও আমার সাথে যোগাযোগ করতে পারবেন না। তাছাড়া এই মঙ্গলবারে আমি বাবাকে নিয়ে দেশের বাইরে চলে যাচ্ছি। এমনিতেও আর যোগাযোগ হবে না। স্যার কি ভালো আছেন? হ্যাঁ, বাবা ভালো আছেন। তোমরা চলে যাবে তার আগে তোমাদের সঙ্গে দেখা হবে না? দেখা হবার কোনো প্রয়োজন কি আছে? না, প্রয়োজন নেই। প্রয়োজন ছাড়াও কিন্তু আমরা অনেক কিছু করি। কি করি? এই ধরো, আমার টেলিফোন পাওয়া মাত্র তুমি কিন্তু নিজের টেলিফোন অফ করে দিতে পারতে। তা করোনি। প্রয়োজন ছাড়াই অনেকক্ষণ কথা বলেছি, এখনো বলছি। এটা ভদ্রতা। আমি যে স্যারের সঙ্গে কথা বলতে চাচ্ছি এটাও ভদ্রতা। তুমি কি তুমি কি বাসায় আছো? কেন? তাহলে এখনই চলে আসি। ভদ্রতার ঝামেলা সেরে ফেলি। মঙ্গলবারের পর তোমার সঙ্গে আর দেখা হবে না। শেষ দেখাটা হোক। ঠিক আছে, আসুন। 1 ঘন্টার মধ্যে আসবেন। আমি 1 ঘন্টা পর বাবাকে নিয়ে বের হব। আমি একটা ক্যাব নিয়ে চলে আসি। আপনার ব্যাপার। আমার একার ব্যাপার না, তোমারও ব্যাপার। আমার ব্যাপার কিভাবে? ক্যাবেই আসি বা হেলিকপ্টারেই আসি, ভাড়া তো তোমাকেই দিতে হবে। আমার হাত খালি। আবার রসিকতা? আবার? হিমু ও টেলিফোন অফ করে উঠে দাঁড়ালো। হিমুর হাতে সুটকেস। সুটকেসে 25 লক্ষ টাকা। কোনো ছিনতাইকারী ওকে একটা ধাক্কা দিয়ে ফেলে সুটকেস নিয়ে দৌড় দিচ্ছে না কেন? দেশ থেকে কি ছিনতাই উঠে গেছে? মেস থেকে বেরোবার সময় মেসের ম্যানেজার বদরুলের সঙ্গে দেখা। বদরুল বলল, হিমু ভাইরে সবসময় দেখি সুটকেস লইয়া ঘোরেন। সুটকেসে কি আছে? হিমু বলল, টাকা। কত টাকা? 25 লক্ষ টাকা। বদরুল শব্দ করে হাসা শুরু করলো। তার হাসি দেখে মনে হচ্ছে এমন মজার কথা সে আগে কখনো শোনেনি। বদরুল আবার কাকে ডেকে যেন বলছে। হিমু ভাইয়ের সুটকেস ভর্তি টাকা। 25 লক্ষ টাকা। মিতু সরু চোখে হিমুর সুটকেসের দিকে তাকিয়ে আছে। মনসুর সাহেবও তাকিয়ে আছেন। পিতা কন্যা নিজেদের মধ্যে চোখাচোখিও করলেন। মিতু বলল, সুটকেসটা পরিচিত মনে হচ্ছে। হেমু বলল, তোমার সুটকেস পরিচিত মনে হবারই কথা। সুটকেসটা কি ফেরত দিতে এসেছেন? না, মঙ্গলবার পর্যন্ত তোমার কাছে রেখে যেতে এসেছি। তোমাদের ফ্লাইট কখন? বিকালে। আমি সকালে এসে সুটকেস নিয়ে যাব। মনসুর সাহেব বললেন, ব্যাগে কি টাকা? জি স্যার, জগলু ভাইকে টাকাটা এখনো দেয়া হয়নি। আমি সুটকেস নিয়ে নিয়ে ঘুরছি। কয়েকটা দিন ঝাড়া হাত পা হয়ে ঘুরতে চাই। সুটকেস হাতে হাঁটা যায় না, রিক্সা নিতে হয়, আমার কাছে রিক্সার ভাড়া থাকে না। পিতা কন্যা দুজনই এখন এক দৃষ্টিতে হিমুর দিকে তাকিয়ে আছেন। পিতার দৃষ্টিতে ভয়, কন্যার দৃষ্টিতে বিস্ময়। মনসুর সাহেব শান্ত গলায় বললেন, হিমু, আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি না। কোন ব্যাপারটা বুঝতে পারছেন না? কিছুই বুঝতে পারছি না, বুঝতে চাচ্ছিও না। আমি খুব খুশি হব তুমি যদি আমাদের জীবন থেকে অফ হয়ে যাও। মঙ্গলবারের পর অফ হই স্যার। মঙ্গলবার পর্যন্ত সুটকেসটা রাখুন। এই কয়েকদিন আমি অত্যন্ত ব্যস্ত থাকব। নানান জায়গায় ছোটাছুটি করতে হবে। সুটকেস হাতে ছোটাছুটি করা যাবে না। কি নিয়ে ব্যস্ততা? ভূতের বাচ্চা খুঁজতে হবে, ছেলে বাচ্চা। একজনের ফরমায়েশ, তাকে একটা ছেলে ভূতের বাচ্চা দিতে হবে। পিতা কন্যা আবারও মুখ চাওয়াচাই করছেন। হিমু তাদের সামনে সুটকেস রেখে চলে এলো। ঘাট থেকে ভূত নামাবার জন্য সিন্দাবাদকে নানান কায়দাকারণ করতে হয়েছিল। হিমুকে কিচ্ছু করতে হয়নি। যাদের ভূত তাদেরকে দিয়ে এসেছে। হিমু লক্ষ্য করেছে প্রকৃতি কাকতালীয় বিষয়গুলো পছন্দ করে। মনসুর সাহেব হিমুকে বললেন, আমি খুব খুশি হব তুমি যদি আমাদের জীবন থেকেই অফ হয়ে যাও।
ঠিক একই বাক্য কিছুক্ষণের মধ্যেই যদি আরও একজন বলে, তাকে কি কাকতালীয় বলা যাবে না? বাক্যের কোনো শব্দ এদিক ওদিক নেই। মঞ্জু সাহেব হিমুকে যা বলেছিলেন, খালু সাহেব হুবহু তাই বললেন। মঞ্জু সাহেব শান্ত গলায় বলেছিলেন, খালু সাহেব বললেন সামান্য অস্থির ভঙ্গিতে। বেশি কম বলতে এইটুকুই। হিমু, আমি খুব খুশি হব তুমি যদি আমাদের জীবন থেকে অফ হয়ে যাও। হেমু বসে আছে খালু সাহেবের অফিসে। ঠিক তার সামনে খালু সাহেব মাসে মাসে ওকে কিছু হাত খরচ দেন। একটাই শর্ত, হিমু বাদলের সঙ্গে যোগাযোগ রাখবে না। এই মাসে শর্ত পালন করা হয়নি। বাদলের সঙ্গে একই কামরায় এক রাত কাটিয়েছে। আমি কি বলছি শুনতে পেয়েছো? জি খালু সাহেব। তুমি আমাদের জীবন থেকে পুরোপুরি অফ হয়ে যাবে। মাঝে মধ্যে অন হতে পারবো না? ধরুন ঈদের চাঁদে অন হলাম, বাকি সময়টা অফ। কখনো না, নেভার। হাত খরচ নেবার জন্য কি আসবো না? হাত খরচের কথা ভুলে যাও। তুমি যে অপরাধ করেছো, তারপর হাত খরচ দেয়া দুধ কলা দিয়ে কাল সাপ পোষার চেয়েও খারাপ। আমি কি করেছি? তোমার ধারণা তুমি কিছুই করনি? জি না, বরং বাদলের মাথা থেকে গানটা দূর করে দিয়েছি। বাদল আপনাকে বলেনি? বলেছে। তাহলে আপনি আমার উপর রাগ করছেন কেন? তুমি বাদলের মাথা থেকে গান তুলে এনে আমার মাথায় পুঁতে দিয়েছো। কাজটা তুমি করেছো ইচ্ছে করে, কারণ আমি তোমাকে চিনি। আমার চেয়ে ভালো করে তোমাকে কেউ চেনে না। আপনার মাথায় কোন গান ঢুকিয়েছি? পাগলা হাওয়া? হাওয়া ফাওয়া না, হিন্দি গানটা, সাইয়া দিল মে আনা। আমি এই গান জীবনে কোনোদিন শুনিনি। সেদিন অফিসে আসার সময় ট্রাফিক জ্যামে আটকা পড়েছি, এক রেস্টুরেন্টে গানটা বাজছিল, পুরোটাই শুনলাম। তারপর থেকে গান মাথায় বাজছে। বের করার ব্যবস্থা করে দেব? তোমাকে কিছুই করতে হবে না, তুমি সামনে থেকে যাও। চা নাস্তা খেয়ে যাই। আপনার অফিস থেকে চা নাস্তা না খেয়ে গিয়েছি এরকম মনে পড়ে না। এখন থেকে মনে পড়বে, যাও বিদায় হও। চা নাস্তা না হয় নাই খেলাম, এক গ্লাস পানি খেয়ে যাই। পানিও না, আমার অফিস এখন থেকে তোমার জন্য কারবালা। হেমু মুখ যথাসম্ভব করুণ করে বলল। তাহলে কি চলে যাব? খালু সাহেব বললেন, ভাগ হইয়াছে। হিন্দি গালির পর দাঁড়িয়ে থাকা যায় না। তারপরেও দাঁড়িয়ে আছে হিমু। খালু সাহেবের রাগের শেষ পর্যায়টা দেখতে ইচ্ছে করছে ওর। শেষ পর্যায়ে এসে কি করবেন? ধাক্কা দিয়ে বের করে দেবেন? দারোয়ান রাখবেন? আরেকটা সম্ভাবনা আছে, ধাপ করে রাগ পড়ে যেতে পারে। মানুষের মস্তিষ্ক তীব্র আবেগ বেশিক্ষণ ধরে রাখতে পারে না। তীব্র আবেগের উচ্চ স্তর থেকে মস্তিষ্ককে নামতেই হবে। মনে হচ্ছে খালু সাহেব সেই তীব্র পর্যায়ে এখনও পৌঁছাননি। এখন তিনি চোখ সরু করে তাকিয়ে আছেন, মুখ সামান্য হা করা। মুখ থেকে হিসিস জাতীয় শব্দ হচ্ছে। হিমু কি খালু সাহেবকে আবেগের অতি উচ্চ স্তরে পৌঁছানোর ব্যাপারে সাহায্য করবে? এখন তাকে অতি সহজ ভঙ্গিতে উল্টাপাল্টা একটা কথা বললেই হবে। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো যে? হিমু বিনীত ভঙ্গিতে বলল, খালু সাহেব, আমি দাঁড়িয়ে আছি না তো। আমি এখন বসে আছি। আপনার কাছে কি মনে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি? তাহলে তো আপনার প্রেশার হাই হয়েছে। আপনার প্রেশারটা মাপানো দরকার। তুমি বসে আছো? জি খালু সাহেব, আমি আপনার সামনের চেয়ারটায় বসে আছি। কিছুক্ষণ আগেও পা নাড়াচ্ছিলাম। আপনার রাগ দেখে পা নাড়ানো বন্ধ করেছি। খালু সাহেব হক চকিয়ে গেলেন। তিনি চোখে দেখছেন হিমু দাঁড়িয়ে আছে, তাই দেখার কথা। কারণ হিমু দাঁড়িয়েই আছে, অথচ ওর কথাও ফেলতে পারছেন না। খালু সাহেব, আমি চলে যাচ্ছি। আপনিও বাসায় চলে যান, রেস্ট নিন। ঘুমের ওষুধ খেয়ে টানা ঘুম দিন। এখনও কি আপনার কাছে মনে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি? হুম। আমার ধারণা আপনার মস্তিষ্ক অতিরিক্ত উত্তেজিত। আমার উপস্থিতি সম্ভবত আপনার মস্তিষ্ক নিতে পারছে না। আমি বরং চলেই যাই। না, তুমি বসো। আমি তো বসেই আছি। বসে আছো? জি। খালু সাহেব বিড়বিড় করে বললেন। ও মাই গড। বলেই চোখ বন্ধ করলেন। হেমু তৎক্ষণাৎ চেয়ারে বসে পড়ল। খালু সাহেব চোখ মেলে কিছুক্ষণ হেমুর দিকে তাকে ভীত গলায় বললেন, তুমি কি এখন বসে আছো নাকি দাঁড়িয়ে আছো? আপনার কাছে কি এখনো মনে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি? তিনি জবাব দিলেন না, বড় করে নিঃশ্বাস ফেললেন। হেমু বলল,
আপনার প্রেশারটা মনে হয় মাপানো দরকার। আমি কি ফার্মেসি থেকে কোনো একজনকে প্রেশার মাপার জন্য ধরে নিয়ে আসবো? খালু সাহেব ক্ষীণ গলায় বললেন। আরও কিছু সময় পার হোক, তুমি বসে আছো না দাঁড়িয়ে আছো? বসে আছি। একটু দাঁড়াবে? অবশ্যই দাঁড়াবো। হিমু উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল। আপনার কাছে কি এখনো মনে হচ্ছে আমি বসে আছি? না। তাহলে তো মনে হয় আপনি ঠিক হয়ে গেছেন। খালু সাহেব, আমি যাই। যাই যাই করছো কেন? বসো। জি, আচ্ছা। চা দিতে বলুন, চা খাই। চায়ের সঙ্গে নাস্তা, সকালে কিছু খাইনি। খালু সাহেব বেল টিপে বেয়ারাকে চা নাস্তার কথা বললেন। হিমু চা খাচ্ছে। খালু সাহেব ওর দিকে তাকিয়ে আছেন, তবে এখন তার দৃষ্টি স্বাভাবিক। মস্তিষ্ক মনে হয় অতি উত্তেজিত অবস্থা থেকে নর্মাল অবস্থায় দ্রুত ফিরে আসছে। হেমো, জি, খালু সাহেব। প্রশ্ন করলে সত্যি জবাব দেবে? অবশ্যই। আমি নিতান্ত প্রয়োজন না হলে মিথ্যা বলি না। খালু সাহেব সিগারেট হোটে নিয়ে দেয়াশলাই জ্বালিয়ে ধরালেন। প্রথমবারে পারলেন না, কয়েকটা কাঠি নষ্ট হলো। সিগারেটে লম্বা লম্বা টান দিয়ে নাকে মুখে ধোঁয়া বের করতে করতে বললেন। তুমি আমার কাছে চা খেতে চেয়েছিলে, আমি না করে দিলাম। অফিস থেকে বের করে দিতে চেয়েছিলাম, তখন তুমি ঠিক করলে যে করে হোক তুমি অফিসে থাকবে, চা নাস্তা খাবে, তারপর মাসের টাকাটা নিয়ে বিদেয় হবে। তোমার উদ্দেশ্য হাসিলের জন্য তুমি একটা কৌশল বের করলে, আমাকে বিভ্রান্ত করলে। আমি কি ঠিক বলছি? জি, খালু সাহেব। দাঁড়িয়ে থাকা বসে থাকার খেলা খেললে, দাঁড়িয়ে থেকেও বললে বসে আছি। ঠিক বলেছি? জি, খালু সাহেব। তুমি যে অতি বিপজ্জনক একটি প্রাণী তা কি তুমি জানো? না, খালু সাহেব, এটা জানি না। তুমি অতি বিপজ্জনক। খালু সাহেব মানিব্যাগ খুলে টাকা বের করতে করতে বললেন। তোমার মাসিক অ্যালাউন্স আমি দিয়ে দিচ্ছি, এখান থেকে চলে যাও। জি, আচ্ছা। প্রতি মাসের 2 তারিখে সে টাকা নিয়ে যাও, আমি তোমার অ্যালাউন্স বন্ধ করব না। থ্যাংক ইউ। তবে তুমি আমার কাছে আসবে না, আমার সেক্রেটারির কাছ থেকে টাকা নিয়ে যাবে। জি, আচ্ছা। খালু সাহেব সিগারেটের শেষ লম্বা টান দিয়ে সিগারেট অ্যাস্ট্রেতে রাখতে রাখতে বললেন। এখন তোমাকে অতি ভদ্রভাবে বলছি, চলে যাও। নো হার্ড ফিলিংস। হিমু খালু সাহেবের অফিস থেকে সরাসরি চলে এলো রমনা পার্কে। দুপুরে ঘুমানোর জন্য রমনা পার্ক অতি উত্তম জায়গা। এই সময় পার্ক থাকে ফাঁকা, যে কোনো একটা খালি বেঞ্চের দখল অতি সহজেই নেওয়া যায়। মাথার উপর ঘন পাতার গাছ দেখে বেঞ্চ খুঁজে নিয়ে লম্বা হয়ে শুয়ে পড়া। মাথা মালিশের ছেলেপুলে দুপুরবেলায় বেশি ঘুরঘুর করে। তাদের কোনো একজনকে ডেকে নিলে আরামের 16 কলা পূর্ণ হবে। এরা ঘন্টা হিসেবে মাথায় হাত বুলিয়ে দেয়, 5 টাকা করে ঘন্টা। এখন হিমু মাথার উপর দুটো বড় সাইজের ছাতিম গাছ। ছাতিম গাছে পাতার ছায়া পড়ছে বেঞ্চে। হিমু পা লম্বা করে শুয়ে আছে। ওর মাথায় ঝাঁঝালো সরিষার তেল মালিশ করে দিচ্ছে জিতু মিয়া। তার দায়িত্ব শুধু তেল মালিশ করা না, হিমু যেন নির্বিঘ্নে 2 ঘন্টা ঘুমোতে পারে সেই ব্যবস্থা করা। জিতু মিয়া বলেছে। ভাইজান, নিশ্চিন্তে থাহেন। আমি লিচিন্ত আছি। জিতু মিয়া মাথা মালিশের ব্যাপারে এক্সপার্ট বলেই মনে হচ্ছে। নানানভাবে দলাই মলাই করছে। হিমুর চোখ ভারী হয়ে আসছে। ঘুমিয়ে পড়লে মাথা মালিশের আরাম থেকে বঞ্চিত হবে বলে প্রাণপণে জেগে থাকার চেষ্টা করছে। জিতুর সঙ্গে টুকটাক কথাও বলছে। দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? না। কিছু রোজগার হয় নাই? না। আমি প্রথম কাস্টমার? সকালে একজন পাইছিলাম, হে খারাপ কাজ করতে চাই। তোর কি চুরির অভ্যাস আছে? অল্প বিস্তর আছে। চুরিটা কখন করিস? কাস্টমার ঘুমিয়ে পড়লে? জিতু মিয়া ফিক করে হেসে হাসিচোখ মাথা নাড়ল। হিমু হাই তুলতে তুলতে বলল। আমার পকেটে মোবাইল টেলিফোন আছে, টাকা আছে। চুরি যদি করিস মোবাইলটা নিস না, অন্যের জিনিস। আপনি নিশ্চিন্তে ঘুমান, আপনার জিনিস নিমু না।
নিবি না কেন? আপনারে চিনি, আপনি হইল দা সাধু। আমার নাম জানিস? আপনি হিমু ভাইজান, আপনি কতবার পার্কে আইসা ঘুমাই গেছেন? একবার আপনার পকেট থেকে 27 টাকা চুরি গেছিল। তুই নিয়েছিলি? আমার ভাই নিছিল। সে কই? তার খোঁজ নাই। তোরা কি দুই ভাই? একটাও ভৌন আছে, নাম কি বোনের? কালিমা। কালিমা কিরকম নাম? গায়ের রং কালো, কালো না ময়লা। বোন থাকে কই? তারও খোঁজ নাই। এখানে দুপুরে খাওয়া দাওয়া কি পাওয়া যায়? সবই পাওয়া যায়। ভাত মাছের হোটেল আছে, কাচ্চি বিরিয়ানি, মুরগ পোলাও আছে। তোর কোনটা পছন্দ, ভাত মাছ না মোরগ পোলাও, কাচ্চি বিরিয়ানি? মুরগ পোলাও। আমি ঘুমিয়ে পড়লে পকেট থেকে টাকা নিয়ে মোরগ পোলাও খেয়ে আসবি। আপনি ঘুম থেকে ওঠেন, তারপরে থামুনে। সেটাও খারাপ না, আমিও দুপুরে কিছু খাইনি, একসঙ্গে খাবো। এরা মোরগ পোলাও রাধে কেমন? জব্বর রান্ধে, 1 মাইল 2 থেকে বাস আসে। এই জিনিস খেয়ে দেখা দরকার। ঘুম থেকে উঠে নেই, ডাবল মোরগ পোলাও খাবো। কতক্ষণ কতক্ষণ ঘুমিয়েছে জানে না হিমু। ঘুম ভাঙল মোবাইলের শব্দে। গানের মতো সুরে পকেটে মোবাইল বাজছে। কানে ধরতেই জগলুল ভাইয়ের কঠিন গলা শোনা গেল। মোবাইল ধরো না কেন? রিংয়ের পর রিং হচ্ছে, ধরছো না? হিমু মধুর গলায় বলল, কেমন আছেন জগলু ভাই? মোবাইল ধরতে এতক্ষণ লাগলো কেন? ঘুমাচ্ছিলাম জগলু ভাই। আমার জিনিস কোথায়? সেফ জায়গায় আছে। তুমি কোথায়? পার্কে। কোথায়? পার্কে, রমনা পার্কে। পার্কে? কি করো? ঘুমাচ্ছি। পার্কে ঘুমাচ্ছ? ঘুমাবার জন্য অতি উত্তম জায়গা জগলু ভাই। সব ধরনের মানুষের ঘুমানোর ব্যবস্থা আছে। ঠিক কোন জায়গায় আছো বলো, আমি 10 মিনিটের মধ্যে উপস্থিত হব। জিনিস নিয়ে যাব। আপনি এতদিন কোথায় ছিলেন? আমি এতদিন কোথায় ছিলাম সেটা দিয়ে তোমার দরকার নেই। দুপুরে কি খাওয়া দাওয়া করেছেন? খাওয়া দাওয়া না করলে আমার সঙ্গে খেতে পারেন। এখানে অসাধারণ মোরগ পোলাও পাওয়া যায়, যার সুঘ্রাণ 1 মাইল দূর থেকে পাওয়া যায়। তুমি কোথায় আছো, আমি কোন গেট দিয়ে ঢুকবো সেটা বলো। আপনি একা আসবেন না সঙ্গে লোকজন থাকবে? কোনো বাড়তি কথা না, যেটা জানতে চাইছি সেটা বলো। আঙ্গুল কাটা জগলু ভাই হিমুর পাশে বেঞ্চিতে বসে আছেন। তার চুল সুন্দর করে আঁচড়ানো, চোখে সানগ্লাস, ইস্ত্রি করা হালকা সবুজ রঙের শার্ট ইন করে পরেছেন। প্যান্টের রং ধবধবে সাদা, পায়ের কালো জুতা চকচক করছে। মনে হচ্ছে এখানে আসার আগে বুট পালিশওয়ালাকে দিয়ে জুতা পালিশ করিয়েছেন। গায়ে সেন্ট মেখেছেন, তবে সেন্টের গন্ধ ভালো না, নাকে লাগে। জগলু ভাইয়ের বসে থাকার মধ্যে হতভম্ব ভাব আছে। মনে হচ্ছে তিনি জমে পাথর হয়ে গেছেন। সুটকেস মনসুর সাহেবের বাসায় হিমু রেখে এসেছে। শোনার পর থেকে তার এই অবস্থা। জিতু মিয়াকে 3 ডাবল মোরগ পোলাও আনতে পাঠিয়েছে। সে বলেছে আনতে দেরি হবে, ফ্রেশ রান্না করিয়ে আনবে। হিমু এবং জগলু ভাইয়ের আশেপাশে কেউ নেই। তারপরেও জগলু ভাই যে চারদিকে তীক্ষ্ণ নজর রাখছেন তা বোঝা যাচ্ছে। তিনি একা আসেননি, তার সঙ্গে আরও 2 জন আছে। এই 2জনের কাউকেই আগে দেখেনি হিমু। এরা দূর থেকে জগলু ভাইয়ের দিকে লক্ষ্য রাখছে। তুমি সুটকেস মনসুর সাহেবের বাসায় রেখে এসেছো? জি। আপনার কোনো খোঁজ পাচ্ছি না। এই জিনিস নিয়ে কোথায় কোথায় ঘুরবো? তুমি এখনই এই মুহূর্তে আমার জিনিস এনে দেবে। যদি না পারো তোমার কিন্তু সময় শেষ।
হিমু হাই তুলতে তুলতে বলল, এনে দেব, কোনো অসুবিধা নেই। বসে আছো কেন? উঠে দাঁড়াও। জিনিস নিয়ে কি আমি পার্কে আসবো? আপনারা এইখানে অপেক্ষা করবেন? জগলু ভাই জবাব দিলেন না। সিগারেট ধরালেন। হিমু বলল, ভালো মতো চিন্তা ভাবনা করে বলুন। তুমি এইখানেই নিয়ে আসবে। ঠিক আছে, খাওয়া দাওয়া করে তারপরে যাই। আপনার জন্য মোরগ পোলাও আনতে পাঠিয়েছি। তুমি এখনই যাবে, এই মুহূর্তে। হিমু উদাস গলায় বলল, জগলু ভাই, আমি না খেয়ে যাব না। তোর বাপ যাবে। হিমু সহজ গলায় বলল, আমার বাপও যাবে না, তার পক্ষে যাওয়া সম্ভব না, আর আমি নিজেও যাব না। আসুন খাওয়া দাওয়া করি, তারপর ব্যবস্থা করছি। খাওয়া দাওয়া করলে আপনার নিজের মেজাজও ঠান্ডা হবে। ঠান্ডা মাথায় আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। এখনই গুলি করে মেরে ফেলবো, হারামজাদা। এখন মেরে ফেললে সুটকেস কে এনে দেবে? সুরের বাচ্চা, চুপ। হিমু জগলু ভাইয়ের দিকে তাকিয়ে বলল। তুই চুপ। জগলু ভাই হতভম্ব হয়ে হিমুর দিকে তাকালেন। তিনি মনে হয় তার সমস্ত জীবনে এত বিস্মিত হননি। হিমু ঠিক আগের মতো ভঙ্গিতে বলল, মোরগ পোলাও আসছে, সোনা মুখ করে মোরগ পোলাও খাবি, বুঝেছিস? তেরি বেরি করলে থাপ্পড় খাবি। জিতু মিয়া খাবার নিয়ে আসছে, তার মুখ হাসি হাসি। হিমু জগলু ভাইয়ের দিকে তাকিয়ে বলল, খাওয়ার পর পান খাওয়ার অভ্যাস আছে? তোর জন্য পান আনিয়ে রাখবো? এরকম করে তাকাচ্ছিস কেন? তোকে এর আগে কেউ তুই করে বলেনি? জগলু ভাই মোরগ পোলাও খাচ্ছেন, আগ্রহ করেই খাচ্ছেন। তার চেহারা থেকে হতভম্ব ভাবটা অনেকখানি কেটেছে। হিমু বলল, মোরগ পোলাওটা ভালো না জগলু ভাই? তিনি বললেন। হুম। হিমু বলল, আপনার ছেলেরও তো মোরগ পোলাও পছন্দ। জগলু ভাই বলল, তুমি জানলে কিভাবে? আমার সঙ্গে কথা হয়, সে জন্মদিনে মোরগ পোলাও খাবে বলে বলেছে। আমরা এই বাবুজিকে অর্ডার দিয়ে রাখি। জগলু ভাই বললেন, ওর সঙ্গে তোমার আর কি কথা হয়েছে? জন্মদিনে সে কি উপহার চায় সেটা আপনাকে বলতে বলেছে। কি উপহার চায়? একটা ছেলে ভূতের বাচ্চা, খেলনা না, আসল জিনিস। ছেলে ভূতের বাচ্চা? আমি পাবো কোথায়? এটা তার মাথায় আসলো কেন? তোমার সঙ্গে কি তার প্রায় কথা হয়? মাঝে মাঝে হয়। আপনার সঙ্গে কথা হয় না? না। টেলিফোন করেন না কেন? টেলিফোন করলেই তাকে দেখতে যেতে বলবে। সেটা কখনো পারবো না। পারবেন না কেন? পুলিশের ইনফরমার সবসময় নজর রাখছে। ফোন করলেই ধরা পড়বো। মতিকে পাঠিয়েছিলাম, পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে জানি না, মনে হয় মেরেই ফেলেছে। খাওয়া শেষ করে জগলু ভাই পান খেলেন, সিগারেট ধরালেন। তার চেহারার কিছুক্ষণের জন্য হলেও একটা সুখী সুখী ভাব চলে এলো। হিমু বলল, জগলু ভাই, একটা কাজ করুন, লম্বা হয়ে বেঞ্চিতে শুয়ে পড়ুন। কেন? জিতু মিয়া আপনার মাথা মালিশ করে দেবে। মাথা মালিশে ডিগ্রি দেবার ব্যবস্থা থাকলে এই বিষয়ে সে পিএইচডি পেয়ে যেত। যেহেতু আপনার মাথা মালিশ করবে, আপনি 5-10 মিনিটের তোফা ঘুম দেবেন। দুপুরের ঘুমটাকে কি বলে জগলু ভাই? শিয়াস্তা? আপনি শিয়াস্তায় চলে যাবেন, আমি আপনার কানের কাছে রবার্ট ফ্রস্টের কবিতা আবৃত্তি করব। তুমি রবার্ট ফ্রস্ট জানো? কয়েকটা জানি। আপনি শুনলে অবাক হবেন, আমার বাবা আপনার মতোই ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন। আপনাকে কি 2-1 লাইন রবার্ট ফ্রস্ট শোনাবো? না, তুমি জিতু মিয়াকে সামনে থেকে যেতে বলো। সে তো আপনার সামনেই বসে আছে। জগলু ভাই জিতু মিয়ার দিকে তাকিয়ে কঠিন ধমক দিলেন। চাপাক! লাথ দিয়ে কোমর ভেঙে ফেলবো। জিতু মিয়া মুখ শুকনো করে উঠে চলে গেল। হিমু বলল, জগলু ভাই, জনগণের সঙ্গে আপনার ব্যবহার তো খুবই ভালো। তিনি আর চোখে হিমুর দিকে তাকিয়ে আরেকটা সিগারেট ধরালেন। হিমু বলল, জগলু ভাই, টপ টেরার হতে হলে কি কি গুণাবলী থাকার আগে একটু বলবেন? কেন?
কৌতূহল, এর বেশি কিছু না। আমি নিজে চিন্তা করে কয়েকটা পয়েন্ট বের করেছি, আপনার সঙ্গে মেলে কিনা বুঝতে পারছি না, বলবো? বলো শুনি। প্রথমেই লাগে খারাপ বাবা মা। একটা ভালো বাবা এবং একটা খারাপ মা কখনো সন্ত্রাসী ছেলের জন্ম দিতে পারেন না। জগলু ভাই হাতে সিগারেট ফেলে দিয়ে বললেন, তুমি তোমার স্বভাব মতো আমার সঙ্গে ফাজলামি করছো। এটা করবে না। জি আচ্ছা, করব না। আমার মা বাবা আদর্শ মানুষ ছিলেন। বাবা ছিলেন নান্দিয়া হাই স্কুলের অঙ্কের শিক্ষক। বাবার যে কোনো একজন ছাত্রকে ডেকে জিজ্ঞেস করো, তুমি যদি বলো অঙ্ক বদরুলকে চেনে কিনা, সেই ছাত্র চোখে পানি ফেলে দেবে। ওনার নাম অঙ্ক বদরুল? হুম। বাবা কিরকম মানুষ ছিল শুনতে চাও? চাই। বাবাকে যদি কেউ জিজ্ঞেস করতো আপনার ছেলে মেয়ে কি, বাবা বলতো আমার 2 মেয়ে, পুত্র সংখ্যা কয়েক হাজার। বাবা তার সব ছাত্রকে পুত্র মনে করত। 15-20 বছরের পুরাতন ছাত্রদের নামও বাবা মনে থাকতো। একটা ঘটনা বলি শোনো। বাবার সঙ্গে নিউ মার্কেটে কাঁচা বাজারে গিয়েছিলাম। এক লোক বিশাল সাইজের এক কাতাল মাছ কিনছে, সম্ভবত বাজারের সবচেয়ে বড় কাতাল মাছ। তার চারিদিকে ভিড় জমে আছে। বাবা ভিড় ঠেলে লোকটার কাছে গিয়ে বললেন, তুই মাসুদ না? তোকে একবার চড় মেরেছিলাম, মনে আছে? এক থাপ্পড় খেয়ে তোর জ্বর এসে গেল। ওই লোক সঙ্গে সঙ্গেই বাবার পায়ে পড়ে গেল। তাকে টেনে তোলা যায় না, এমন অবস্থা। হেমু বলল, তারপর ওই লোক কি করলো? কাতলা মাছটা আপনাদের বাড়িতে দিয়ে গেল? তুমি জানো কিভাবে? অনুমান করেছি। এখানে অনুমানের কোনো ব্যাপারই নেই। অবশ্যই ঘটনা তুমি জানো। কিভাবে জানো এই মুহূর্তে বলো। জগলু ভাই, আপনি খামোখা উত্তেজিত হচ্ছেন। আমি অনুমানে বলছি। অনুমানটা করলে কিভাবে? আপনার বাবার একজন ছাত্র আপনার বাবাকে দেখিয়ে পা ছুঁয়ে সালাম করেছে, এটা তো কোনো বড় ঘটনা না। একজন প্রিয় শিক্ষকের দেখা পেলে সব ছাত্ররাই এরকম করবে। ওই ছাত্র বিশাল কাতল মাছটা আপনাদের বাসায় পৌঁছে দিয়েছে, এটাই ঘটনা। এই কারণেই আপনি ঘটনাটা মনে রেখেছেন। তোমার যুক্তি ঠিক আছে। হেমু বলল। আপনার বাবা কি আপনার উত্থান দেখে যেতে পেরেছেন? জগলু ভাই জবাব দিলেন না। হেমু বলল, জগদু ভাই, আপনি আপনার বাবার গল্প খুব আনন্দ নিয়ে করেছেন। গল্পের এক পর্যায়ে দেখলাম আপনার চোখ চিকচিক করছে। বাবার গল্প করে যে আনন্দ পেয়েছেন আপনি, সেই আনন্দ কিন্তু আপনার ছেলে বাবু পাবে না। আপনাকে নিয়ে কোনো গল্প করতে গিয়ে তার চোখ কখনো চকচক করবে না। উপদেশ দিচ্ছ? জি না। থাপ্পড় মেরে তো দাঁত ফেলে দেবো হারামজাদা। দাঁত ফেলে দেবেন? অবশ্যই দাঁত ফেলে দেবো। তুই লেকচার কাঁপাচ্ছিস? তুই আমাকে মোরালিটি শিখাস? একটা সোসাইটিতে সব ধরনের মানুষ থাকবে। সাধু সন্ত্রাসী যেমন থাকবে, চোর ডাকাতও থাকবে। সন্ত্রাসী থাকবে, চাঁদাবাজ থাকবে। তুই জঙ্গলে কখনো ঢুকিসনি? জঙ্গলে ফলের গাছ যেমন আছে, কাঁটার গাছও আছে। ফুলের বাগানে কিন্তু শুধু ফুল গাছই আছে। ওই ফুলের বাগান মানুষের তৈরি, প্রকৃতির না। প্রকৃতি সব দিয়েছে যাতে আমরা মানুষেরা বিচার বিবেচনা করে ভালো মন্দ আলাদা করতে পারি। চুপ! জগলু ভাই উঠে দাঁড়ালেন। হেমু উঠে দাঁড়ালো। জগলু ভাই থমথমে গলায় বললেন, তুই যাচ্ছিস কোথায়? আপনাকে সুটকেসটা দিতে হবে না? চলুন আমার সঙ্গে। সুটকেস রিলিজ করে আপনার হাতে হাতে দিয়ে দেই। চল। মাঝখানে শুধু 2 মিনিট সময় নেব। একটা রাস্তায় 2 মিনিটের জন্য যাব। আপনার কি অসুবিধা আছে জগলু ভাই? জগলু ভাই জবাব দিলেন না। আরেকটা সিগারেট ধরালেন।